5 আগস্ট সামরিক কর্মকর্তারা ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে শেখ হাসিনা রেগে গিয়ে বলেছিলেন, গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। এমনকি পদত্যাগ করাতে পা জড়িয়ে ধরেছিলেন তারই বোন শেখ রেহানা, আর তাতেও রাজি হননি তিনি। পরে সজীব ওয়াজেদ জয়ের কথায় ক্ষমতা ছাড়তে সম্মত হন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দাখিল করা জুলাই আগস্টের প্রথম মামলার আনুষ্ঠানিক অভিযোগে উঠে এসেছে এমন তথ্য। দেশ বিক্রি হয়ে যাচ্ছে, দেশকে যুদ্ধের ভেতর ঠেলে দিচ্ছে ইউনূস সরকার, কিন্তু বিএনপি সেসব নিয়ে কোনো আন্দোলন করছে না। করছে কি নিয়ে? ইশরাক হোসেনকে মেয়র পদে বসানো নিয়ে। এখন কি এই মিষ্টি মিষ্টি রাজনীতির সময়? এই যাত্রায় যদি ডক্টর ইউনূস টিকে যায়, তাহলে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশকে সর্বতভাবে বিদেশিদের হাতে তুলে দিয়ে যুদ্ধ লাগিয়ে এই বিখ্যাত ক্যানভাসার ইউনূস বাংলাদেশকে কোন অতলে নামায়। দর্শক, আজকে প্রেস ক্লাবে বেশ কিছু দলের একটি অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠান থেকে বিএনপি সহ বিভিন্ন দলগুলো, বাম দল, নুরুল হক নূরের দল সহ বেশ কিছু দল একটা বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে বর্তমান সরকারের প্রতি একটা বার্তা দেওয়া হয়েছে। এই বার্তা যখন প্রেস ক্লাব থেকে দেওয়া হলো, তখন লন্ডন থেকে তারেক রহমান গতকালকে বিএনপির যে অবস্থান, সেই অবস্থানটা কেন ছিল, সেই অবস্থানের কোনো ধরনের পরিবর্তন হলো কিনা সেটাও স্পষ্ট করেছেন। তার মানে বিএনপির অবস্থান পরিপূর্ণভাবে স্পষ্ট হয়েছে এবং আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে, এবং সেই আন্দোলন করলে সরকারের পরিণতি কি হবে সেই ব্যাপারেও সাবধান করে দেওয়া হয়েছে। বন্দর গেল কয়েকদিন যাবত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে তুলে দিচ্ছেন দাবি করে বিএনপি একের পর এক বিবৃতি দিচ্ছে যে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর। ডক্টর ইউনূস ভাবছেন এই বন্দরটার মেইনটেনেন্স বিদেশিরা যদি নেয়, তাহলে বাংলাদেশের যারা কলাকুশলী আছে তারা শিখবে, এখান থেকে শিখা ভবিষ্যতে সারা পৃথিবীতে তারা বন্দর মেইনটেনেন্স করতে পারবে। একটা নির্দিষ্ট সময়ের পর তারা চলে যাবে। কিন্তু বিএনপি ভাবছে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আরো অনেক ইস্যুতে এই জায়গাটা দেওয়ার সুযোগ নাই। শুধু বিএনপি না, এই ইস্যুতে অন্যান্য যারা ছোটখাটো দলগুলোর প্রধান আছে, লাইক বিপিনুর, মান্না ভাই, জোনায়েদ সাকি আর অনেকেই, তারাও কিন্তু এটা নিয়ে প্রটেস্ট করেছেন। দর্শক, আপনারা কি সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলা অস্থিরতা লক্ষ্য করেছেন? লক্ষ্য না করে হয়তো উপায় নেই, কারণ এই আন্দোলনগুলো এখন এতটাই ব্যাপক যে দেশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান মন্তব্য করেছেন, নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ যে কেন ঘোষণা করা হচ্ছে না তা স্পষ্ট নয়, কিন্তু এই সরকারের সময় যে নির্বাচন খুব সহজে আদায় করা সম্ভব হবে না তা অনেকে স্পষ্ট হলেও বিএনপি কেন স্পষ্ট হতে পারছে না সে প্রশ্ন অনেকের। কুষ্টিয়া 3 নির্বাচনী এলাকায় জামাত ইসলামী তাদের সম্ভাব্য সংসদ সদস্য বা এমপি প্রার্থী হিসেবে মুফতি আমির হামজাকে সিলেক্ট করেছে। দো ইটস নট ফাইনাল, এটা আবার পরিবর্তন হতে পারে। নির্বাচন আগে চূড়ান্ত নমিনেশন দেওয়া হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, দেশে যে রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ আকারের ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবে ভিডিও ধৈর্য সহকারে আশা করে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবে। শেখ হাসিনা রেগে গিয়ে বলেছিলেন, গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। এমনকি পদত্যাগ করাতে পা জড়িয়ে ধরেছিলেন তারই বোন শেখ রেহানা, আর তাতেও রাজি হননি তিনি। পরে সজীব ওয়াজেদ জয়ের কথায় ক্ষমতা ছাড়তে সম্মত হন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দাখিল করা জুলাই আগস্টের প্রথম মামলার আনুষ্ঠানিক অভিযোগে উঠে এসেছে এমন তথ্য, যেখানে আরও বলা হয়েছে 4 আগস্ট রাতে গ্যাং অফ 4 নামে পরিচিত ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান খান কামাল কঠোর অবস্থানেই নিয়ে যান শেখ হাসিনাকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দুপুরে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার আগের 2 দিন গণভবনে রুদ্ধশ্বাস সময় পার করেন তিনি। যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে সব ধরনের চেষ্টা করেন শেখ হাসিনা। 4 আগস্ট দুপুর থেকে 5 আগস্ট ঢাকা ছাড়ার আগ পর্যন্ত নানা ঘটনার বিবরণ উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের জমা দেয়া নথিতে। ক্ষমতায় টিকে থাকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার চেষ্টা শিরোনামে ট্রাইব্যুনালে জমা দেয়া নথিতে বলা হয়েছে, 4 আগস্ট দুপুরে গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পরামর্শ দেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার। রাজিও হন শেখ হাসিনা। কিন্তু ওই সময়ে গণভবনে উপস্থিত থাকা ওবায়দুল কাদের ও মোহাম্মদ আলী আরাফাতের তীব্র বিরোধিতার মুখে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন শেখ হাসিনা। নথিতে আরও বলা হয়েছে 4 আগস্ট রাত 10টায় ঘনিষ্ঠজনদের নিয়ে গণভবনে বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে বোন শেখ রেহানা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, 3 বাহিনীর প্রধান আইজিপি আবদুল্লাহ আল মামুন, সেনাবাহিনীর QMG লেফটেন্যান্ট জেনারেল মুজিব ও র্যাবের ডিজি উপস্থিত ছিলেন। বৈঠকে 5 আগস্টের ছাত্র জনতার আন্দোলন দমনের বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে সেনাবাহিনীর অপারেশন কন্ট্রোল রুমে 3 বাহিনীর প্রধান ও আইজিপি সহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি বৈঠক হয়। ওই বৈঠকেই ঢাকা ও ঢাকার প্রবেশ মুখে কঠোর অবস্থান নেয়া এবং সেনা পুলিশ সমন্বয় করে কাজ করার সিদ্ধান্ত হয়। 4 আগস্ট রাতের বৈঠকে শেখ হাসিনার সাথে আরও ছিলেন গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী। দলের শীর্ষ পর্যায়ের নেতা, নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ও নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এ বৈঠকে উপস্থিত ছিলেন। এ বৈঠকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি উঠলে ক্ষুব্ধ হয়ে তিনি বলতে থাকেন, যা হবার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। সে সময় মেরুদণ্ড শক্ত করে বিক্ষোভ দমনে সেনাপ্রধানকে নির্দেশ দেন শেখ হাসিনা। তবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী বলতে থাকেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোক মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই থেমে যাবে। ট্রাইব্যুনালে জমা দেওয়া নথিতে আরও বলা হয়েছে, ওই দিন রাতে গ্যাং অফ 4 নামে পরিচিত ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনাকে কঠোর অবস্থানে নিয়ে যান। 5 আগস্ট 2024 3 বাহিনীর প্রধানকে সকালে গণভবনে ডেকে কঠোরভাবে আন্দোলন দমনের নির্দেশ দেন শেখ হাসিনা। তিনি পুলিশের কাজের প্রশংসা করেন, অসন্তোষ প্রকাশ করেন সেনাবাহিনীর প্রতি। কেননা পুলিশ শক্ত অবস্থান নিলেও লক্ষ লক্ষ মানুষকে ঢাকায় ঢুকতে কোনো বাধা দেয়নি সেনাবাহিনী। এ অবস্থায় সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতায় ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে শেখ হাসিনা রেগে গিয়ে বলেন, তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। প্রসিকিউশন বলছে, পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় টিকে থাকার সকল চেষ্টা চালান শেখ হাসিনা। তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এমনভাবে প্রস্তুত হয়েছে যে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেও অপরাধী হিসেবে অভিযুক্ত হবেন তিনি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। আজকে প্রেস ক্লাবে বেশ কিছু দলের একটি অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠান থেকে বিএনপি সহ বিভিন্ন দলগুলো, বাম দল, নুরুল হক নূরের দল সহ বেশ কিছু দল একটা বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে বর্তমান সরকারের প্রতি একটা বার্তা দেওয়া হয়েছে। এই বার্তা যখন প্রেস ক্লাব থেকে দেওয়া হলো, তখন লন্ডন থেকে তারেক রহমান গতকালকে বিএনপির যে অবস্থান, সেই অবস্থানটা কেন ছিল, সেই অবস্থানের কোনো ধরনের পরিবর্তন হলো কিনা সেটাও স্পষ্ট করেছেন। তার মানে বিএনপির অবস্থান পরিপূর্ণভাবে স্পষ্ট হয়েছে এবং আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে এবং সেই আন্দোলন করলে সরকারের পরিণতি কি হবে সেই ব্যাপারেও সাবধান করে দেওয়া হয়েছে। তার মানে বরফ গলেনি। সরকার এখনো যে তার চিন্তায়, তার জায়গায় কঠোর হয়ে আছে, অর্থাৎ জুনের মধ্যেই নির্বাচন করবে, এই ব্যাপারে যে তারা এখনো ঠিকঠাক মতোই বসে আছে ভাবনা চিন্তায়, সেই ব্যাপারটার বিরুদ্ধেই অবস্থানটা সোচ্চার করা হয়েছে এবং আন্দোলনের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। তার মানে কি সরকার বিরোধী আন্দোলন খুবই নিকটে, সেরকম আন্দোলন আমরা দেখতে পাবো, নাকি আন্দোলনের পরিবেশ তৈরি হতে দেবেন না প্রফেসর ইউনূসের সরকার এবং নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে, নতুবা এই আন্দোলনকে কেন্দ্র করে কিংবা আন্দোলনের যে হুমকি, সেই হুমকিকে কেন্দ্র করে সত্যি সত্যি প্রফেসর ইউনূস পদত্যাগ করে ফেলতেও পারেন। কি অবস্থা হতে চলেছে সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ব্যাপার, খুবই মজার একটা ব্যাপার বলে রাখাই ভালো। সেটা হচ্ছে যে এই যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে, একটা সময় তো আমরা চিন্তাই করছিলাম যে এই সরকারের সব থেকে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে আওয়ামী লীগ। এই সরকার কিংবা এনসিপি সব থেকে বেশি ভাববে আওয়ামী লীগের কথা। আওয়ামী লীগ যেন কোনোভাবে ফিরে না আসে, আওয়ামী লীগ যেন এটা না করতে না পারে, ওটা করতে না পারে,
পারে। সেই কারণে কিছুদিন আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার তোড়জোড় শুরু হয়েছিল এবং সরকার এক ধরনের এনসিপিকে দিয়ে নাটক মঞ্চস্থ করে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধও করেছে, কার্যক্রম নিষিদ্ধও করেছে, যেটা হিউম্যান রাইটস ওয়াচ একেবারে পরিষ্কারভাবে বলেছে যে এই কার্যক্রম আওয়ামী লীগের মতোই ফ্যাসিস্ট আচরণ, আওয়ামী লীগের মতোই আচরণ, এই কার্যক্রম মানবাধিকার লঙ্ঘন, এটা মেনে নেওয়ার মতো নয়। এরকম পরিস্থিতি যখন তৈরি হয়েছে, আমরা কি কদিন আগেও ভাবতে পেরেছি যে সরকারের চিন্তার কারণ আওয়ামী লীগের বাইরে এসে যারা জুলাই আন্দোলনের পক্ষের শক্তি ছিল তারাই সরকারের চিন্তার কারণ হয়ে যাবে? অবস্থাটা তেমনই তৈরি হয়েছে। এখন কোথাও আওয়ামী লীগ নিয়ে আলোচনা হচ্ছে না, আওয়ামী লীগ আসলে আলোচনায় নেই। আওয়ামী লীগের বাইরে অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিরাই এখন সরকারের জন্য বড় চিন্তার কারণ হয়েছে। এর কারণটা হিসেবে অনেকে বলেন সরকারের মাঝে অন্য আরেকটা সরকার বাস করছে, যারা বিভেদ তৈরি করছে, রাজনৈতিক দলগুলোকে দূরে ঠেলছে এবং কৌশলে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে। সেখান থেকেই আজকে প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান হলো, সেখানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করলো। সেই অনুষ্ঠানে পরিষ্কার একটা বার্তা দেওয়া হলো, সরকার কিছু কিছু রাজনৈতিক দলকে দূরে ঠেলে দিয়ে মৌলবাদীদের সঙ্গে আঁতাত করছে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য। বিভিন্ন ইসলামী দল মৌলবাদী, তাদের সঙ্গে আঁতাত করেছে সরকার যেন তাদের ক্ষমতা দীর্ঘায়িত হয়, কিন্তু এটা দিয়ে কোনো কাজ হবে না, সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে না, তেমনটা বলা হয়েছে। বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি যেমন বলেছেন যে বন্দর দেওয়া হচ্ছে কার স্বার্থে, এটা নুরুল হক নূরও বলেছেন। বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই সরকারের তো কাবিন নাই, এই সরকার বন্ধা, এই বন্ধা নারীর সন্তান ধারণের ক্ষমতা থাকে না। বন্ধা নারী যত সুন্দরী হোক না কেন, তাকে দেখতে ভালো লাগতে পারে, কিন্তু তার সন্তান ধারণের ক্ষমতা থাকে না। এই সরকারের অবস্থাও তাই। যে সরকারের কাবিনই নাই, যে সরকার বন্ধা, সেই সরকার বড় বড় প্রজেক্ট গর্ভে ধারণ করবে কিভাবে, বড় বড় ইস্যু গর্ভে ধারণ করবে কিভাবে? এই সরকারের ম্যান্ডেট একমাত্র নির্বাচন দেয়া, নির্বাচন দিয়ে পরবর্তী সরকার গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এমন কঠিন ভাষায় গয়েশ্বরচন্দ্র রায় কথা বলার চেষ্টা করলেন এবং তিনি এমন হুমকিও দিলেন যে যদি সরকার বিএনপিকে বাইপাস করার চেষ্টা করে, বিএনপির কথা না শুনে রাজনৈতিক দলগুলো পর করতেই চায়, তাহলে আমরা যদি আন্দোলন শুরু করি তাহলে এই সরকার 24 ঘন্টাও টিকতে পারবে না, 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করে তাদেরকে চলে যেতে হবে, এমন হুঙ্কার দেয়া হয়েছে, তিনি দিলেন। বন্দর দেয়া যাবে না, এই আলোচনা থেকে সেটা স্পষ্ট হলো যে করিডোর, বন্দর এগুলো কার স্বার্থে দেওয়া হচ্ছে সেগুলো খুব ভালোভাবে আমরা জানি। এই কাজ করা যাবে না, এই কাজ নির্বাচিত সরকার ছাড়া কেউ করতে পারবে না। সেখান থেকে বলা হয়েছে যে আপনারা বিচার সংস্কার কোনো রোডম্যাপই দেন না। কারণ কি? বিচার সংস্কার নির্বাচন কোনো রোডম্যাপই দেন না, কোনো রোডম্যাপ চাইলে রোডম্যাপ দেন না, এর কারণটা কি? ওদিকে লন্ডন থেকে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি স্পষ্ট করে দিয়েছেন যে বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। গতকালকে বিএনপির যে অবস্থান, সেই অবস্থানই বিএনপির সর্বশেষ অবস্থান, এর বাইরে আর কোনো কিছু হবে না। এবং তিনি বলেছেন যে সংস্কার, বিচার এগুলো চলমান প্রক্রিয়া, এগুলো চলমান থাকবে, এগুলো পরবর্তী সরকার যারাই আসুক তারা চালিয়ে নেবে, এটা এখনই শেষ করতে হবে, এর কোনো মানে নেই। অর্থাৎ পরিষ্কার বার্তা তিনি দিয়ে দিলেন যে ডিসেম্বরের বাইরে, 31শে ডিসেম্বরের বাইরে সরকার যদি একটি দিনও অতিবাহিত করতে চায় তাহলে সেটা করতে দেওয়া হবে না। বিএনপির অবস্থানটা দৃঢ় অবস্থান। এই যদি সর্বশেষ অবস্থান হয়, গয়েশ্বরচন্দ্র রায় যে আন্দোলনের হুমকি দিলেন এবং তারেক রহমানের অবস্থান যেভাবে স্পষ্ট করলেন, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে যেভাবে সময় পার করছে এবং বৈঠকে কাঙ্ক্ষিত নিজেদের পক্ষে সমর্থন খুব একটা মেলেনি, যদিও সবাই মুখের কথা বলছেন যে আপনি পদত্যাগ করবেন না, কিন্তু এই কথাও বলছেন যে পদত্যাগ আসলে কোনো সমাধান নয়। তার মানে হচ্ছে যে আপনি পদত্যাগ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে, তা নয়। কাউকে না কাউকে তো সরকারকে এগিয়ে নিতে হবে, নির্বাচনের দিকে যেতে হবে। সুতরাং পদত্যাগ করে কোনো সমাধান হবে না, নির্বাচন দিয়ে পরবর্তী গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই একমাত্র সমাধান। এখন তাহলে প্রফেসর ইউনূস সরকার আদতে কি করবেন, যখন তার সামনে হুমকি হিসেবে দাঁড় করানো হলো আন্দোলনকে এবং সরকার পতনের আন্দোলন, নির্বাচনের আন্দোলন? যে বৈঠকগুলো তিনি করছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সেই বৈঠক কি আদৌ তাহলে কোনো কাজে দেবে? আবার আজকের বৈঠকে তিনি রাজনৈতিক দলগুলোকে যে ভারতীয় আধিপত্যবাদের কথা বলেছেন, ভারত নানাভাবে তাদের উপরে চাপ প্রয়োগ করছে, ডিস্টার্ব করছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। শেষ পর্যন্ত কি আন্তর্জাতিক চাপ এবং স্থানীয় চাপ, সব চাপের কাছে নতি স্বীকার করতেই বাধ্য? দুর্দশা যেন কিছুই ছাড়ছে না ডক্টর মোহাম্মদ ইউনূসের। অন্তর্বর্তী সরকার গঠনের পর গেল 9 মাস যাবৎ এই সরকারের প্রধান সাপোর্টিং ভূমিকায় আমরা যে দুটো দলকে দেখেছি, এর মধ্যে একটা হচ্ছে এনসিপি আর একটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এমনকি আগামী নির্বাচনে প্রধান স্টেক হোল্ডার হিসাবে যারা ভূমিকা রাখবেন তারা কিন্তু জামাত ইসলাম। বিএনপি এ পর্যন্ত গেল 2 থেকে 3 মাস যাবৎ যে শক্ত অবস্থানে যাচ্ছে এবং আগামী ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করেও যে শক্ত অবস্থানে যাচ্ছে, সেখানে জামাতের একটু সাপোর্টিং পেলেও সময়টা নিয়ে যে আনটিল জুন পর্যন্ত তারা সরকারকে সময় দিচ্ছে, বাট এর বাইরে একদিন না, সরকার বলছে এর বাইরে আমরা যাবো না। কিন্তু বিষয়টা হচ্ছে অন্য জায়গায়। বন্দর গেল কয়েকদিন যাবৎ চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে তুলে দিচ্ছেন দাবি করে বিএনপি একের পর এক বিবৃতি দিচ্ছে যে
চট্টগ্রাম বন্দর বাংলাদেশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর। ডক্টর ইউনূস ভাবছেন এই বন্দরটার মেইনটেনেন্স বিদেশিরা যদি নেয় তাহলে বাংলাদেশের যারা কলাকুশলী আছে তারা শিখবে, এখান থেকে শিখা ভবিষ্যতে সারা পৃথিবীতে তারা বন্দর মেইনটেনেন্স করতে পারবে, একটা নির্দিষ্ট সময়ের পর তারা চলে যাবে। কিন্তু বিএনপি ভাবছে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আরো অনেক ইস্যুতে এই জায়গাটা দেওয়ার সুযোগ নাই। শুধু বিএনপি না, এই ইস্যুতে অন্যান্য যারা ছোটখাটো দলগুলোর প্রধান আছে লাইক বিপিনুর, মান্না ভাই, জুনায়েদ সাকি আর অনেকে, তারাও কিন্তু এটা নিয়ে প্রটেস্ট করেছেন। তারপরেও একটা মৌন সমর্থন ছিল জামাত ইসলামের। কিন্তু আবার সেই বন্দর ইস্যুতে ডক্টর ইউনূসের সিদ্ধান্তকে রুখে দেওয়ার জন্য সামনে এসেছে জামাত ইসলাম। জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম বলছেন, দেশের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেখানে কোনো আপোষ নয়। স্পষ্টভাবে বার্তা দিয়ে জামাত ইসলাম বলছেন যে দুইটা ইস্যু এই মুহূর্তে কনফ্লিক্ট। একটা হচ্ছে মানবিক করিডোর, এটার পক্ষে বাংলাদেশের কোনো মানুষই না, কারণ এটা আমরা নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তো সেই জায়গাতে জামাতও ফাইনালি মনে করছে মানবিক করিডোর নৌ, বন্দরও নৌ। দেশের স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলাম কোনো কিছুতে হ্যাঁ বলবে না। দেশের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেখানে নো। করিডোরের বিষয়ে স্পষ্ট বার্তা তিনি বলছেন যে যদি এটা করতে হয় তাহলে নির্বাচিত সরকারের মাধ্যমে পার্লামেন্টে বস করতে হবে। আর এখন করিডোরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে সকল রাজনৈতিক দলকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে এটাকে মানে স্পষ্ট করতে হবে। তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে বলছেন একটা নির্বাচন দিবেন, ইতিহাস সৃষ্টি করবে। আর বন্দর এবং করিডোর ইস্যু এগুলো অন্তর্বর্তী সরকারের এই বিষয়গুলোতে ফোকাস করার বদলে নির্বাচন এবং অন্যান্য সংস্কার ইস্যুগুলোতে যে সময়টা সরকার নিয়েছে সেখানেই ফোকাস করা উচিত। চট্টগ্রাম বন্দর এটার ব্যাপারে এই অন্তর্বর্তী বা ইন্টারিম গভর্নমেন্ট সিদ্ধান্ত নিতে পারে না বলেই সকল দলমত নির্বিশেষে আমরা দেখছি অবস্থানের ব্যাপারে। আবার এনসিপিও আপনার করিডোর ইস্যুতে কিন্তু তারা সরকারের বিরোধিতা করেছে, মনোবিরোধিতা করেছে, শক্তভাবে কথা বলা নাই, তারপরে তারা বিরোধিতা করেছে। তবে বন্দরের ব্যাপারে সরকারের উপদেষ্টা প্রেস সচিব তিনি বলছেন যে বিদেশিদেরকে বন্দর দেওয়া হবে না, শুধুমাত্র সংস্কার, বন্দরের সংস্কার করার জন্য। এখন এই সংস্কার আসলে কি হবে, সেখানে কি কি করা হতে পারে, কোন দেশ এটার মেইনটেনেন্সে যাবে, ইভেন তারা কতটুকু সাপোর্টিং করবে, কত বছরের জন্য যাবে। এখন একটা নির্বাচিত সরকার আসার পরপরই দেখা গেছে যে বন্দর খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা সরকার আওতার বাইরে চলে যাবে যখন চুক্তিটা এই অন্তর্বর্তী সরকার করে ফেলবে। এরকম নানান বিষয় নিয়ে যে কনফ্লিক্ট ছিল, অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইচ্ছাটা ছিল সেই ইচ্ছাটা এখানে বাধাগ্রস্ত হয়ে গেল। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান মন্তব্য করেছেন, নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ যে কেন ঘোষণা করা হচ্ছে না তা স্পষ্ট নয়। কিন্তু এই সরকারের সময় যে নির্বাচন খুব সহজে আদায় করা সম্ভব হবে না তা অনেকের স্পষ্ট হলেও বিএনপি কেন স্পষ্ট হতে পারছে না সে প্রশ্ন অনেকের। তবে রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, এপ্রিলের মধ্যে নির্বাচন কোনো অবস্থাতেই এপ্রিলের পরে নয়। এই মন্তব্য নাকি প্রধান উপদেষ্টার। তিনি জানিয়েছেন তিনি ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চান না। আচ্ছা, এপ্রিল কেন? এটা কি সেনাপ্রধানকে চ্যালেঞ্জ করা, নাকি এর মধ্যে অন্য কোনো বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কোনো প্ল্যান করে রেখেছে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি চলমান রাজনৈতিক সংকট এবং সংস্কার প্রক্রিয়া সহ মানবিক করিডোর, কথিত মানবিক করিডোর, বন্দর ইত্যাদি ইত্যাদি বিষয়ে তিনি যে কথা বললেন, তারপর থেকে সরকারের মধ্যে একটা চরম অস্থিরতা কাজ করছিল, একটা অসন্তোষ কাজ করছিল, যার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টাই বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে হঠাৎ করে সর্বদলীয় সভার ডাক দিলেন। প্রথম দিন শনিবার বিএনপি, এনসিপি, জামাত ইসলামের সঙ্গে বৈঠক করলেন। তারপরে পরবর্তীতে এসে রবিবার আরো 20-30টি রাজনৈতিক দলের সঙ্গে তিনি কথা বললেন। এর আগে তো বিএনপির সময় চেয়ে, প্রধান উপদেষ্টা সাক্ষাৎ চেয়ে 4 দিন ধরে পাননি, হঠাৎ করেই ডাক পড়ল। এবং ডাক পড়ল কিসে? শনিবার। কাদের সঙ্গে? জামাত ইসলাম এবং এনসিপি। এখানেও বিএনপিকে কতটা খাটো করা হয়েছে সেটা কি বিএনপি বুঝতে পারছে? প্রথম দফাতেই 3টি রাজনৈতিক দল, জামাতকে তাও অ্যাকসেপ্ট করা যায়, অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, যেটি বাস্তবতা। কি কারণে এনসিপিকে একই দিনে বিএনপির সাথে? সে যাক, বিষয়টা হচ্ছে যে বিএনপি কি দাবি জানালো, নতুন কিছু নয়, এটিও সরকারের জানা। জামাত ইসলামী যা জানিয়েছে, এনসিপি তাদের মতো করে জানিয়েছে, বিএনপি যেটুকু নতুন করে জানিয়েছে যে বিতর্কিত 3 উপদেষ্টার পদত্যাগ। আরও মজার কথা হচ্ছে যে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার ওই বৈঠকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত ছিলেন, যার পদত্যাগ বিএনপি খুব বেশি করে চাইছে। এতে আরও বেশি চপেটাঘাত বিএনপির গালে, অনেকেই বলছেন, আমিও তাই মনে করি। গণতন্ত্র মঞ্চ রবিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে তারাও বেশ কিছু দাবি জানিয়েছে। কমন কিছু দাবি আছে, সংস্কার, বিচার এবং নির্বাচনের রোডম্যাপ। তার সাথে তাদের আরও কয়েকটি দাবি আছে, সেগুলো বেশ সিগনিফিক্যান্ট মনে হতে পারে অনেকের কাছে, কারোর সাথে মিলে যায়। তারা বলছে গণঅভ্যুত্থানের শক্তিগুলোর ঐক্য বজায় রাখতে ও পারস্পরিক দূরত্ব কমাতে জাতীয় রাজনৈতিক পরিষদ গঠন। এমনিতেই জাতীয় ঐক্য কমিশন, এই যে বিভিন্ন ধরনের কমিটি, আবার এর মধ্যে জাতীয় রাজনৈতিক পরিষদ, আর কি আলাপ আলোচনার ভিত্তিতে জুলাই মাসের ভিতরে জুলাই সনদ তৈরি করা, যার জন্য ছাত্র উপদেষ্টারা বা ছাত্র সমন্বয়করা একেবারে তারা উতলা হয়ে গেছে।
এবং জুলাই সনদের ভিত্তিতে এই মুহূর্তে যেসব সমস্যা করা সম্ভব সেগুলো যথাসম্ভব দ্রুত বাস্তবায়ন। এর সাথে তারা আরও যে কথাটি বলেছে আরও সিগনিফিক্যান্ট, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সব দলের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই সময়ের জন্য জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন। তার মানে কি দাঁড়ালো? এটাই তো ডক্টর মোহাম্মদ ইউনূস চাইছিলেন, যে সেনাপ্রধানের বক্তব্যে একটু নড়েচড়ে উঠেছে সরকার, সাধারণ মানুষের যে চাওয়া, রাজনৈতিক দলগুলোর যে চাওয়া দ্রুত নির্বাচন ডিসেম্বরের মধ্যে, সেই জায়গা থেকে অবশ্যই কথিত মানবিক করিডর বা বন্দর সহ অন্যান্য ইস্যু রয়েছে, সেই জায়গা থেকে একটা চরম অসন্তোষ এবং অস্থিরতা থেকে সব রাজনৈতিক দলের সঙ্গে বসলো এবং এটাই আশা করছিল, এটাই টার্গেট দিয়েছিল এনসিপি, যে সর্বদলীয় আলোচনা সভা যেটি করা হবে, যেগুলো করা হবে তাতে যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি একটা সমর্থন তৈরি হয়। এবং গণসংহতি আন্দোলন বা গণতন্ত্র মঞ্চ যা বলল, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটাই প্রয়োজন ছিল। কিন্তু অবাক বিস্ময়ের বিষয়, তারা এসব বিষয়ে আলোচনা করতে চাইছে, একসাথে আলোচনা করবে, কিন্তু ঘুণাক্ষর এর মধ্যে আমাদের এই মুহূর্তের সবচেয়ে বড় যে দুশ্চিন্তার বিষয় কথিত মানবিক করিডর কিংবা বন্দর ইস্যুতে সরকার কারোর সঙ্গে আলোচনা করবে, আলোচনার প্রয়োজন মনে করবে, অথবা যে জুলাই সনদ, বিতর্কিত জুলাই সনদ, সেটি নিয়েও কারোর সঙ্গে আলোচনা করবে। যখন যেটি প্রয়োজন হয় সরকার, তখন তো কারোর সাথে আলোচনা করার প্রয়োজন মনে করে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, সেই বিষয়ে কারোর সঙ্গে আলোচনা করেনি। বা এই যে সরকারি কর্মকর্তাদের বা কর্মচারীদের ওই দিন শর্ট টাইমের মধ্যে বরখাস্ত করা যাবে যে নতুন খসড়া করা হয়েছে, সে বিষয়ে কারোর সঙ্গে আলোচনা করা হয়েছে। এত বড় একটি বিষয় করা হয়নি এবং এগুলো করা হবে না, এবং এগুলোর প্রতি কোনো ধরনের কোনো ভ্রুক্ষেপে নেই। মজার বিষয়টি হচ্ছে যে সেনাপ্রধানের বক্তব্যের পরে সরকারের যে টার্গেট ছিল নানান ধরনের নাটকীয়তার মধ্য দিয়ে, সেটি করা হলো, কিন্তু সরকার যে অস্থিরতার মধ্যে পড়েছিল সেটিকে বিএনপি ক্যাশ করতে পারলো না। বিএনপি কথা আদায় করতে পারলো না যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, সরকার একটু দুর্বল অবস্থা আছে বা পড়েছিল, এমন তো অনেকে মনে করেন। সেই জায়গা থেকে বিএনপি সেটিকে ক্যাশ করতে পারলো না, বরং ক্যাশ বিএনপিকে করে ফেললো সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানেই তার বাজিমাত। এখন প্রশ্ন হচ্ছে যে প্রথমে যদি করছিলাম তার আগে বলে নিই যে এসব বিষয়ে তো আলোচনা নেই কথিত মানবিক করিডর বা বন্দর ইস্যুতে। প্রেস সচিব জানিয়ে দিয়েছেন যে বন্দর আমরা দিব পরিচালনার জন্য, কারো হাতে তুলে দেওয়া হচ্ছে না, সেই গতানুগতিক কথা। এবং একই সঙ্গে শনিবার 3 রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পরে প্রেস সচিব এও বললেন, প্রধান উপদেষ্টা যা বলেছেন তাই, নির্বাচন ডিসেম্বর থেকে 2026 জুনের মধ্যে, এক চুলো নড়বে না। প্রধান উপদেষ্টা এক কথার মানুষ, এমন সব মন্তব্য করেছেন। তাহলে প্রধান উপদেষ্টা ঠিক মাহমুদুর রহমান মান্নাকে তাই জানিয়েছেন যে এপ্রিলের মধ্যে নির্বাচন। তার মানে সরকার তার জায়গায় আপাতত পর্যন্ত সফল। এর নিগূঢ় রহস্য কি বিএনপি বুঝতে পারছে? বিএনপি কতটা ট্র্যাপে পা দিল? এবং সবার একটা বিস্ময়কর প্রশ্ন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে বসার জন্য ইশরাক হোসেনকে কেন্দ্র করে যে একটা দুর্বল জ্বালাময়ী আন্দোলন বিএনপি করে দেখালো। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটা দেখেছেন, দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে, মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে দিন। আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করব আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।